পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, পুলিশ বাহিনীকে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত। রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন অসম্ভব বললেন সিইসি। ভোটিং সিস্টেম নিয়ে বিএনপি সহ অংশীজনের সঙ্গে বৈঠক। সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে লাগামহীন বাজার, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ, নতুন সরকারের কাছে মৌলিক অধিকার নিশ্চিতের প্রত্যাশা। চট্টগ্রামের আবিদ হত্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 12 সদস্যকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের। অবৈধভাবে সব আসামিকে খালাস দেওয়া হয়েছিল। 6 দফা দাবিতে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে চলছে শাটডাউন কর্মসূচি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। ভারতের আসন্ন হামলার শঙ্কায় পাকিস্তান, পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি ইসলামাবাদের। দিল্লিকে সতর্ক করলেন কাশ্মীর মুখ্যমন্ত্রী। এবং চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের দেয়া 227 রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ। সাদমানের সেঞ্চুরি, উদ্বোধনী জুটির শতকে চালকের আসনে টাইগাররা। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, জানাবো পুরো খবর। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই পরবর্তী জাতীয় নির্বাচন, আর তা সুষ্ঠুভাবে শেষ করতে পুলিশ বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একথা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করে তুলতে না পারে তা নিশ্চিত করতে হবে। রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে তিনি বলেছেন, গত সরকারের 15 বছরে পুলিশকে ব্যবহার করা হয়েছে দলীয় বাহিনীর মতো, আর এজন্যই তাদের ব্যাপক জনরোষে পড়তে হচ্ছে। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনে এই আয়োজন। বাহিনীর শীর্ষ কর্মকর্তা ছাড়াও সারা দেশের পুলিশ কর্মকর্তারা যোগ দেন এই অনুষ্ঠানে। আজকে ভালো লাগলো যারা প্রযুক্তির মাধ্যমে। প্রধান অতিথির ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় পুলিশের মনোবল ছিল ভঙ্গুর, সে অবস্থা কাটিয়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। স্মরণ করিয়ে দেন, আগামী নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নিশ্চিত করুন, যাতে কারো দ্বারা ব্যবহৃত না হন। অধ্যাপক ইউনূস বলেন, আগামী নির্বাচন পর্যন্ত সময়টি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যেন এ সময় দেশকে অস্থিতিশীল করতে না পারে তা নিশ্চিত করতে হবে। পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। একে প্রতিহত করার জন্য আপনাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে। জনগণের সঙ্গে দূরত্ব কমিয়ে আনা এবং তাদের আস্থা অর্জন পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন সরকার প্রধান। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। ডক্টর ইউনূস জানান, পুলিশ এবং অন্যান্য বাহিনীর প্রচেষ্টায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আপনাদের অক্লান্ত পরিশ্রম। জুবায়ের রাজিন, নিউজ 24, ঢাকা। দুর্গাপূজা। গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকলেও সবার লক্ষ্য এক, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেছেন, সবার ঐক্যের ওপরই নির্ভর করবে এই প্রক্রিয়ার সাফল্য। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সূচনা বক্তব্যেই এই কথা বলেছেন তিনি। বলেন, জাতীয় সনদ শুধু সরকারের আকাঙ্ক্ষার বিষয় নয়, সবাই একত্রে বসে পথ খোঁজার চেষ্টা চলছে। এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জনগণ এবং রাজনৈতিক দলের গণতান্ত্রিক অভিযাত্রার আকাঙ্ক্ষা পূরণে ঐকমত্য কমিশন সফল হবে। একটি গণতান্ত্রিক সমাজ অবশ্যই ভিন্ন ভিন্ন মতের সমাজ। আমরা সকলে এক ভাষায় কথা বলবো না, কিন্তু আমাদের লক্ষ্য এক। সেই জায়গা থেকেই আমরা আসলে
ঐক্যবদ্ধ আছি। এবারকার ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের প্রধান ম্যান্ডেট হচ্ছে যে আমরা সেই জমানা থেকে পার হয়ে আমরা দেশের এক গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করব। মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করব। 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, এবারকার আমরা সংস্কার এবং নির্বাচন আমরা সেটাকে বলতে পারেন প্রায় একসাথে এটাকে বিবেচনা করে বাংলাদেশ সামনের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে। 15 মের মধ্যে রাজনৈতিক দলগুলোকে প্রবাসী ভোটারদের বিষয়ে মতামত জানানোর আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন অসম্ভব বলে মন্তব্য করেছেন সিইসি AMM নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটিং সিস্টেম উন্নয়ন সংক্রান্ত আয়োজিত সেমিনারের শুরুতে একথা বলেছেন তিনি। সেমিনারে রাজনৈতিক দল, গণমাধ্যম সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ এই সংশ্লিষ্ট বেশ কয়েকজন প্রতিনিধি অংশ নিয়েছেন। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে, ইট উইল অল এন্ড ইন ফিউটিলিটি। অল এক্সারসাইজেস উইল এন্ড ইন ফিউটিলিটি যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই। আমরা চাই পরবর্তী ইলেকশনে অন্তত শুরুটা হোক, যাত্রাটা শুরু হোক। পৃথিবীর বিভিন্ন দেশে এটা আমরা প্রার্থী আছে। হজ যাত্রায় প্রথম দিনে দুপুর পর্যন্ত 1654 জন মক্কায় পৌঁছেছেন। আজ 10টি ফ্লাইটে 4100 জন পবিত্র নগরীতে যাবেন, এমনটি জানিয়েছে হজ অফিস। তবে শুরুর ফ্লাইটেই ভিসা জটিলতায় আটকে গেছে 3 জনের ফ্লাইট। কর্তৃপক্ষ বলছে সফটওয়্যার জটিলতায় এমন ঘটলেও সমস্যা সমাধানে কাজ চলছে। আর হাব বলছে নিবন্ধন করা একজনকে রেখেও হজ ফ্লাইট বন্ধ হবে না। এবারও রোড টু মক্কায় ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন হওয়া সহ সরকারের নানা পদক্ষেপে স্বস্তিতেই ঢাকা ছাড়ছেন বাকি হজ যাত্রীরা। হজযাত্রার প্রথম দিন সকাল থেকেই আশকোনা হজ ক্যাম্পে এভাবে প্রস্তুতি নিচ্ছেন যাত্রীরা। অভিজ্ঞরা শেখাচ্ছেন প্রতারক থেকে বাঁচার উপায়, পরামর্শ দিচ্ছেন কার্যক্রমের। আর যাদের ফ্লাইটের সময় হয়েছে তারা ছুটছেন ইমিগ্রেশনে, যেখানে কাজ শেষে অপেক্ষা উড়াল দেয়ার। এবারও রুট টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন হওয়ায় সন্তোষ প্রকাশ করছেন যাত্রীরা। আলহামদুলিল্লাহ, সুন্দর ব্যবস্থাপনা এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে ডিসিপ্লিন আমরা অনুভব করছি। এই বছর ইনশাল্লাহ মোটামুটি ভালোই লাগছে এবং সম্পূর্ণ গোছানোভাবে ইনশাল্লাহ হইতেছে, আমরা খুব আনন্দিত। আর যারা পরের ফ্লাইটে যাবেন তারা কেউ কুরআন পড়ছেন, আবার কেউ মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া চাইছেন সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য। আল্লাহ সমস্ত মুসলমান জাতিকে হেফাজত করুক, আল্লাহ পাক রহম করুক, সবার জন্য দোয়া করুক এবং ফিলিস্তিনের জন্য বেশি বেশি দোয়া চাইব। আমরা যেটা আশা করেছি সেটা আশা যে আমাদের পূর্ণ হতে যাচ্ছে, মানে এই জন্য আমরা খুব শুকরিয়া। তবে ভিসা জটিলতায় প্রথম দিনেই আটকে গেছে 3 জনের মক্কা যাত্রা। আমাদের মেসেজ দিয়েছে আপনাদের ভিসা, পাসপোর্ট, টিকিট, ফ্লাইট ডেট ওকে কনফার্ম। আইসা দেখি যে একজনের আছে, একজনের নাই। খুব চিন্তার মধ্যে আছি। আচ্ছা, আমাদের রাত 9:40 আমাদের ফ্লাইট। সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টার কথা জানান হজ অফিস ও হাব কর্তৃপক্ষ। পুরাতন সফটওয়্যারে যে ভিসাগুলো এন্ট্রি হয়েছিল এর মধ্যে 2-1টি এন্ট্রিকে তারা আসলে তাদের ক্ষেত্রে ডিসলোকেট হয়ে গেছে। তাদেরকে কোনো রকম ফি ছাড়া এয়ারলাইনগুলো আবার টিকিট ইস্যু করে দিবেন। 2025 সালের হজযাত্রায় 87,100 জনের মধ্যে এখন পর্যন্ত ভিসা পেয়েছেন 64,280 জন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে লাগামহীন বাজার। বাজারের এই আগুনে পুড়ছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের জীবন। কোনো কোনো ক্ষেত্রে তারা এতটাই অসহায় আর নিরুপায় যে ক্ষুধার যন্ত্রণা নিয়ে করতে হয় রাত্রি যাপন। তাদের প্রত্যাশা, সম্ভাবনার নতুন সরকার সিন্ডিকেট প্রথা ভেঙে দিক, নিশ্চিত করুক অতি দরিদ্র মানুষের মৌলিক চাহিদা। তাদের নিদারুণ কষ্টের গল্প বলছেন সহকর্মী হোসাইন শাহাদাত। ডাল, মাছ, তরকারি, তেল, নুন, পেঁয়াজি তাদের জীবনের বড় অনুষঙ্গ, অথচ এর প্রায় সবই এখন দরিদ্র মানুষের নাগালের বাইরে।
তাহলে এসব দেখভালের দায়িত্ব কার? কে কিভাবে নিশ্চিত করবে তাদের মৌলিক চাহিদা? সাধারণ মানুষ মনে করে সরকার চাইলেই ভোগ্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে পারে, বন্ধ করতে পারে মজুতদারি, কালোবাজারি, চোরাচালান। আর এই আলোচনায় সবার আগে আসে বাজার সিন্ডিকেটের কথা। কিন্তু বাজার সিন্ডিকেট কি, কিভাবে কাজ করে এই সিন্ডিকেট? এসব প্রশ্নের উত্তর খুঁজতে বেছে নেওয়া যাক আমিষের অন্যতম উৎস ডিমকে। প্রান্তিক পর্যায় থেকে ডিম কেনে পাইকাররা, তখন সিন্ডিকেট মিলে ডিমের দাম কমানো হয়। সেখানে কি দামে ডিম কেনা হয় তার কোনো উল্লেখ থাকে না, এমনকি দেয়া হয় না বিক্রয় রসিদও। এরপর প্রতি স্তরে স্তরে চাঁদা দিয়ে রাতের মধ্যেই মজুত হয় রাজধানী সহ বড় বড় শহরে। ভোরে শুরু হয় কারসাজি, দাম ঠিক হয় মোবাইল মেসেজের মাধ্যমে। এভাবে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয়, খুচরা বাজারে বিক্রি হয় দ্বিগুণ দামে। সিন্ডিকেটের কারসাজিতে এক পণ্য হাত বদল হয় 5 থেকে 6 বার, ফলে বাড়তি টাকা গুনতে হয় ভোক্তাকে। এভাবে সিন্ডিকেটের কবলে একদিকে কম দাম পায় খামারি, অন্যদিকে পকেট কাটা যায় ভোক্তার। মাঝখান থেকে অতি মুনাফা অর্জন করে সিন্ডিকেট এবং মধ্যস্বত্বভোগীরা। একটা সময় সিন্ডিকেটে যুক্ত ছিল সরকার এবং প্রশাসনের একটি বড় অংশ। এখন সম্ভাবনার নতুন বাংলাদেশ দায়িত্ব পালন করছে অন্তর্বর্তী সরকার। সাধারণের প্রশ্ন, এখনো কেন সিন্ডিকেট ঘাতকদের পরিচয় জনসমক্ষে তুলে ধরা হচ্ছে না? গত 8 মাসে কেন সিন্ডিকেট নামক মিথ ভেঙে দেওয়া হলো না? কেন নেওয়া হলো না কঠোর আইনি ব্যবস্থা? মধ্যস্বত্বভোগী আর বাজার সিন্ডিকেটের কারণে কৃষক তাদের পণ্যের ন্যায্য মূল্য পায় না, অথচ ভোক্তাকে পণ্য কিনতে হয় বাড়তি দামে। বাজার পর্যবেক্ষণ ও মজুতদারি দমনে নেওয়া সরকারি পদক্ষেপ খুব একটা কাজে আসে না, কোনো কোনো ক্ষেত্রে লোক দেখানোও মনে হয়। সাধারণ মানুষের দাবি মূল্যবৃদ্ধির প্রকৃত কারণ পরীক্ষা নিরীক্ষা করা হোক, ভারসাম্য রাখা হোক চাহিদা ও সরবরাহ পর্যায়ে। উৎপাদন এবং বাজারজাতকরণের ফাঁকফোকর চিহ্নিত করে গ্রহণ করা হোক স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। গণমানুষের কথা বিবেচনা করে সরকারকেই এসব উদ্যোগ নিতে হবে। নিশ্চিত করতে হবে ন্যূনতম বেঁচে থাকার অধিকার, কারণ এসি রুমে বসে বোঝা সম্ভব না কতটা তীব্র ক্ষুধার জ্বালায় অস্থির খেটে খাওয়া কিংবা কর্মহীন এসব মানুষ। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। 2011 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাসে ছাত্রদল কর্মী সন্দেহে ডেন্টাল সার্জারি বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী আবিদুর রহমান আবিদ হত্যা মামলায় খালাস পাওয়া 12 আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার জাকির হোসেন ও জাহেদ মনসুরের আদালত এই আদেশ দেন। আসামিরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তৎকালীন চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার নেতাকর্মী। 2011 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজের 3য় বর্ষের শিক্ষার্থীকে ছাত্রদল সন্দেহে ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করে। পরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রথমে 10 জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়, পরে 2019 সালে বাকি 12 জনকেও বেকসুর খালাস দেওয়া হয়। সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। 6 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। দুপুরে তেজগাঁও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সংবাদ সম্মেলনে ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলন। 6 দফা বাস্তবায়নের দাবিতে সারা দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করছে কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের ক্লাস সহ বেশ কয়েকটি একাডেমিক ভবনে তালা দিয়ে কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে তারা জানান, জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে না গিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন তারা। কোনো জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ডে আমরা যাব না, আমরা সেটি বলেছি এবং সেটি নিশ্চিত করেছি। আজকে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে এবং আমরা শাটডাউন কর্মসূচিতে যেতে যাচ্ছি। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, সরকারের গঠিত কমিটির সাথে 3 বার বৈঠক করার পরও ফলাফল পাননি তারা। জোর দাবি জানাচ্ছি কারিগরি সংস্কার কমিশনের দিকে। কারিগরি সংস্কার কমিশন আমাদের এই দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারবে। চূড়ান্ত ফলাফল এটাই যে একটা কারিগরি শিক্ষা সংস্কার কমিশন করতে হবে। এই কমিশন এই বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন করার এখতিয়ার রাখবে। একই দাবিতে চট্টগ্রাম, কুষ্টিয়া সহ বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালন করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। বুট বলা আমাদের একটা প্রতিষ্ঠান, তা আমাদের এতগুলো পোলাপান কই ভর্তি হবে? আমাদের 6 দফা দাবি মেনে নেওয়া হলে পলিটেকনিক চালু হবে। আমাদের আন্দোলন চলে আসছে, সেটা এখনো মেনে নেওয়া হয় নাই। 6 দফা দাবিতে গেল 16 এপ্রিল ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।
সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি সরাসরি বুড়িমারি থেকে ঢাকা রুটে চলাচলের দাবিতে নবম দিনের মতো পাটগ্রাম ও বুড়িমারিতে চলছে সড়ক ও রেলপথ অবরোধ। আর এতে 15 কিলোমিটারের যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে 8 দিন পর সচল হয়েছে লালমনিরহাট হাতিবান্ধা রেলপথ। সকালে লালমনিরহাট থেকে একটি যাত্রীবাহী লোকাল ট্রেন হাতিবান্ধার উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে বুড়িমারি থেকে ঢাকা রুটে আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস চালুর দাবিতে চলমান রেলপথ ও সড়কপথ অবরোধ পাটগ্রামে অব্যাহত রয়েছে। এদিকে মহাসড়ক অবরোধের কারণে বিরূপ প্রভাব পড়েছে বুড়িমারি স্থলবন্দরে। আমদানি ও রপ্তানি পণ্যবাহী যান যেতে না পারায় কার্যত অচল হয়ে পড়েছে স্থলবন্দরটি। এই বিষয় নিয়ে আরও খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, জানাবেন অবরোধের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কেমন দেখছেন জনদুর্ভোগ? ঢাকা রুটে চলাচল দাবি কিন্তু সড়ক পথ এবং রেলপথ অবরোধ চলছে। সড়ক পথ গত 3 দিন ধরে অবরোধ রয়েছে এবং রেলপথ নবম দিনের মতো রেলপথ অবরোধ চলছে। ইতিমধ্যে কিন্তু এই পাটগ্রাম উপজেলায় কিন্তু প্রায় 15 কিলোমিটার জুড়ে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে এবং অনেকেই ভোগান্তির চেষ্টা করছে। এই অপরদিকে কিন্তু বুড়িমারি স্থলবন্দর কিন্তু কার্যত অচল হয়ে পড়ছে, কোনো মালামাল কোনো জেলায় যাচ্ছে না। এবং পাশাপাশি আপনারা দেখছেন যে অবরোধকারীরা এখনও কিন্তু তারা মহাসড়কে বসে অবরোধ করছেন এবং তাদের দাবি একটাই, বুড়িমারি স্থলবন্দর, বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে চলার দাবি। ইতিমধ্যে কিন্তু লালমনিরহাট জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমানের নেতৃত্বে 15 সদস্যের একটি টিম কিন্তু পাটগ্রাম উপজেলায় এসে আন্দোলনকারীদের সাথে কথা বলবে। এবং আমরা ইতিমধ্যেই একজনের সাথে কথা বলতে চাই। আপনার সাথে কেন আপনারা দাঁড়াইছেন এবং কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে আমাদের দাবি হচ্ছে একটাই, যে বুড়িমারি এক্সপ্রেস, এই বুড়িমারি এক্সপ্রেস আমাদের একটাই দাবি যে বুড়িমারি এক্সপ্রেস আমরা চাই। এটাই আমাদের জনগণের, এটাই হচ্ছে মূলত দাবি। আমরা এটাই দাবি চাচ্ছি যে আমাদের বুড়িমারি এক্সপ্রেসটার জন্য আর কি, এটাই আমাদের অবরোধের দাবি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন আন্দোলনকারী কিন্তু বলছে যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে চলাচলের দাবিতে ইতিমধ্যে কিন্তু যানজট সৃষ্টি হয়ে গেছে এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান আসছেন আন্দোলনকারীদের সাথে কথা বলার জন্য। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, ধন্যবাদ আপনাকে। রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে গরুর হাট বসানোর অনুমতি দেননি হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চে আদেশ প্রদান করেন। এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশনের 11টি গরুর হাটের মধ্যে মেরাদিয়া বাজারের পাশেই কেন গরুর হাট বসানো হয় তা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই এলাকায় গরুর হাট বসানো থেকে সিটি কর্পোরেশনকে নিষেধ করা হয়েছে। আমরা লিগ্যাল রাইটসের পক্ষে একটা রিট করি, যেন এই মেরাদিয়া হাটের গরু হাটটা যেন এই বছর কোরবানিতে না বসতে পারে, সেজন্য একটা রিট করি। সেই রিটের প্রেক্ষিতে মাননীয় বিচারপতি কাজী জিনাত হক এবং মাননীয় বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা ওনাদের দ্বৈত বেঞ্চ একটি রুল ইস্যু করে, এই যে মেরাদিয়া হাট কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এই যে বিজ্ঞপ্তিটা সেটাকে 3 মাসের জন্য স্টে করে দেয়। দেশের এলজিইডির বিভিন্ন প্রকল্পে অনিয়মের খোঁজে মাঠে নেমেছে দুদক। মঙ্গলবার সকাল থেকেই দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিনের নেতৃত্বে অভিযান শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান সহ এলজিইডির বিরুদ্ধে প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই অর্থ হাতিয়ে নেওয়া সহ নানা অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। তবে তাৎক্ষণিক কিছু না পেলেও খতিয়ে দেখছে সংস্থাটি। অন্যদিকে বগুড়ার শিবগঞ্জে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়েছে। এছাড়া রাজশাহী সহ বিভিন্ন স্থানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দেশব্যাপী আলোচিত মাগুরার 3য় শ্রেণীর ছাত্রী শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার 3য় দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার 10 জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসান 3 দিনে মামলার 16 জনের সাক্ষ্য গ্রহণ করেছেন। বুধবার এই মামলার বাকি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুল।
আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গী থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে অর্থ বাণিজ্যের খবর। দেশে এখনও শিশু অধিকার পুরোপুরি নিশ্চিত হয়নি। স্বাস্থ্য, শিক্ষা সহ নানা ক্ষেত্রে সুবিধা বঞ্চিত হচ্ছে বেশিরভাগ শিশু। রাজধানীর সিডাপ মিলনায়তনে নাগরিক বিকাশ ও কল্যাণ সংস্থা নাবিক আয়োজিত জনবান্ধব বাজেট ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। ঢাকা বসবাস অযোগ্য হয়ে পড়েছে উল্লেখ করে আলোচকরা বলেন, বায়ু দূষণ, শব্দ দূষণ শিশুদের উপর সরাসরি ক্ষতিকারক প্রভাব ফেলছে। পোশাক শিল্পে নিয়োজিত 50 লাখ কর্মজীবী মায়ের সন্তানরা নানাভাবে নিরাপত্তাহীনতায় রয়েছে। তাদের সন্তানদের জন্য ডে কেয়ার নেই বলেও অভিযোগ করেন বক্তারা। স্বাস্থ্য খাতের বাজেট নিয়ে বক্তারা বলেন, স্বাস্থ্য বাজেটে বরাদ্দকৃত অর্থ সাধারণ মানুষের চিকিৎসা সেবায় পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না। দুর্নীতির কারণে সুফল পাচ্ছেন না রোগীরা। এখনও জেলা শহরের হাসপাতালগুলোতে ভালো স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়নি। ভালো মানের চিকিৎসকও থাকে না। আইসিইউ নেই অনেক হাসপাতালে। এসব সমস্যা চিহ্নিত করে বাজেট প্রণয়ন করার পরামর্শ দেন বক্তারা। শিশুদের যে কারিকুলাম তৈরি করা হয় সেই সমাজ ব্যবস্থাতে এটাও একটা দাবি। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।